আমরা আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, এক্সট্রিমলি সরি। একটু কাজ ছিল ওই জন্য দিতে পারিনি। আবার আজকে ফিজিক্সের আমি বলেছিলাম যে ফিজিক্সের কমপ্লিট করব। তো ফিজিক্সের আজকের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স কাকে বলে? দ্য ফোর্স অ্যাক্টিং ইনসাইড দ্য নিউক্লিয়াস, যেটা নিউক্লিয়াসের মধ্যে এটা কাজ করে, নিউক্লিয়াসের মধ্যে, ইনসাইড দ্য নিউক্লিয়াস, অ্যাক্টিং বিটুইন দ্য নিউক্লিয়ন্স। নিউক্লিয়ন্স কাকে বলে? নিউক্লিয়ন্স হচ্ছে প্রোটন আর প্রোটন, মানে এই যে ফোর্সটা করছে কাজ, এটা প্রোটন অ্যান্ড নিউট্রন, অথবা প্রোটন নিউট্রনের মধ্যে এবং প্রোটন প্রোটনের মধ্যে, ইজ কল্ড দ্য নিউক্লিয়ার ফোর্স। তাহলে মোট কথা হচ্ছে যে ফোর্স অ্যাক্টিং হচ্ছে, এবং যে ফোর্সটা কোথায় হচ্ছে? নিউক্লিয়াসে। তো নিউক্লিয়াসে ফোর্স অ্যাক্টিং হচ্ছে, ঠিক আছে, কিন্তু কার কার মধ্যে হচ্ছে? হচ্ছে বিটুইন নিউক্লিয়ন্স। নিউক্লিয়ন্স বলতে প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে অ্যাক্টিং ফোর্স কাজ করছে, এবং প্রোটনের মধ্যে যে অ্যাক্টিং ফোর্স কাজ করছে, তো সেই অ্যাক্টিং ফোর্সকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। তাহলে দুটোকেই কিন্তু নিউক্লিয়ার, মানে দুটো প্রোটন এবং নিউট্রন, এবং প্রোটন প্রোটন নিউট্রন, প্রোটন এই দুটোর মধ্যে যে অ্যাক্টিং ফোর্স কাজ করছে তাকে নিউক্লিয়ার ফোর্স বলা যাচ্ছে। ভেরি ভেরি মনে রাখতে হবে, এবং এটাকে নিউক্লিয়ন্স বলা যাচ্ছে। এর কিছু বৈশিষ্ট্য আমাদের এখানে দেখতে হবে। ফার্স্ট বৈশিষ্ট্য বলা হচ্ছে ইট ইজ নন সেন্ট্রাল নন কনজারভেশন ফোর্স। এটা কনজারভেশন ফোর্স নয় এবং সেন্ট্রালও নয়। তারপরে 2 নম্বর বলা হচ্ছে কি? 2 নম্বরে বলা হচ্ছে ইট ইজ নাইদার গ্র্যাভিটেশনাল নর, এটা নর হবে, যাই হোক, নর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আমরা এর আগে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পড়েছি, এটা কোনোটাই নয়, গ্র্যাভিটেশনাল অভিকর্ষীয় নয় এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও নয়। ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চার্জ, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ চার্জ, চার্জের উপর ডিপেন্ড করছে না। ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চার্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর বলছে ইট ইজ 100 টাইমস দ্যাট অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অর্থাৎ 100 গুণ বেশি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের থেকে, এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে 10⁻38 টাইমস অফ গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে 10⁻38 টাইমস বেশি। ইট ইজ ডিপেন্ডেন্ট অন, এটা কার উপরে ডিপেন্ড করে? অন স্পিন। এই স্পিন টার্মটা আমাদের পরে আমরা স্পেশালি বলে দেবো। ইট ইজ ডিপেন্ডেন্ট অন স্পিন অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ নিউক্লিয়াই। তাহলে কার উপরে ডিপেন্ড করছে? স্পিনের উপরে এবং অ্যাঙ্গুলার মোমেন্টামের উপরে ডিপেন্ড করছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সরি। এরপরে আমরা চলে আসবো রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা কি? রেডিও অ্যাক্টিভিটি বলছে দ্য স্পন্টেনিয়াস প্রসেস, একটা প্রসেস যেটা স্পন্টেনিয়াস ভাবে চলতে থাকবে, বাই হুইচ এ নিউক্লিয়াস ডিসইন্টিগ্রেটেড, ভাগ হতে থাকবে, উইথ এমিশন অফ সাম পার্টিকেল, কিছু পার্টিকেল বার করবে, অথবা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বার করবে, ইজ কল্ড দ্য রেডিও অ্যাক্টিভিটি। তাহলে একটা স্পন্টেনিয়াস প্রসেস যেটা কিছু পার্টিকেল বার করতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বার করতে পারে, তাকেই আমরা রেডিও অ্যাক্টিভিটি বলবো। দিস ফেনোমেনা ওয়াজ ডিসকভার্ড বাই হেনরি বেকারেল, এটা আমাদের মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করছে, ডিসকভার করেছে কে? হেনরি বেকারেল। কত সালে করেছে? 1896 সালে, এটা আমাদের মনে রাখতে হবে। ফ্রম, ফর ইউরেনিয়াম, এখানে ফ্রম হবে, যাই হোক, ইউরেনিয়াম আমাদের মনে রাখতে হবে। তো হেনরি বেকারেল যেটা করেছে সেটা হচ্ছে ইউরেনিয়াম থেকে 1896 সালে হেনরি বেকারেল রেডিও অ্যাক্টিভিটি কিন্তু ডিসকভার করছে। লেটার অন আদার সায়েন্টিস্ট লাইক মাদাম কুরি নাম আমরা সবাই শুনেছি, অ্যান্ড আর হার হাজবেন্ড, এটা অ্যান্ড হবে, অ্যান্ড হার হাজবেন্ড পিয়ের কুরি। তাহলে পিয়ের কুরি, মাদাম কুরি আর সিন্ডিট বলে একজন বিজ্ঞানী ছিল, এরা ফাউন্ড দ্যাট লাইক রেডিয়াম রেডিয়াম এটসেট্রা অলসো এক্সিবিট দ্য ফেনোমেনা অফ রেডিও অ্যাক্টিভিটি। তাহলে মাদাম কুরি, পিয়ের কুরি এবং সিন্ডিট বলে একজন ব্যক্তি আছে, এরা কিন্তু রেডিয়ামের উপরে কিন্তু এই ফেনোমেনাটা কিন্তু প্রমাণ করে। তাহলে মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইউরেনিয়াম
যে ইউরেনিয়ামের উপরে হেনরি বেকারেল করছে 1896 সালে, কিন্তু যেটাকে রেডিও অ্যাক্টিভিটি বলা হচ্ছে, এবং মাদাম কুরি করছে কিন্তু সেটা করছে তার উপরে, মাদাম কুরি করছে কিন্তু মাদাম কুরি, পিয়ের কুরি এবং সিমরিত এরা করছে কিন্তু রেডিয়ামের উপরে, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি সম্বন্ধে কিছু বলা আছে, তার বৈশিষ্ট্য এবং তার কিছু এক্সট্রা এক্সট্রা ফিগার বলা আছে। দেয়ার আর 40 ন্যাচারাল আইসোটোপস, সেখানে কিন্তু 40 ন্যাচারাল আইসোটোপস আছে। রেডিও অ্যাক্টিভিটিতে কতগুলো আইসোটোপ আছে? 40টি ন্যাচারাল আইসোটোপস আছে। আদার কম্পাউন্ডস দ্যাট এক্সিবিট, 40টা ন্যাচারাল আইসোটোপস এবং আদার কম্পাউন্ডস, এটা মিলে 40 ধরনের পাওয়া যায় এবং এক্সিবিট দ্য ফেনোমেনা অফ রেডিও অ্যাক্টিভিটি। নেক্সট যেটা বলা হচ্ছে, রেডিয়াম ইজ মোস্ট পাওয়ারফুল রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট দ্যাট ইজ ডিসকভার্ড বাই দ্য মাদাম কুরি। রেডিয়ামের ব্যাপারটা কি আবিষ্কার করেছে? আবিষ্কার করেছে মাদাম কুরি, আমরা এর আগে পড়লাম। দ্য টার্ম রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ গিভেন বাই, এই যে রেডিও অ্যাক্টিভিটি টার্ম, এটা ডিসকভার করেছে হেনরি বেকারেল, কিন্তু টার্মটা দিয়েছে কিন্তু মাদাম কুরি, এটা আমাদের মনে রাখতে হবে। Soddy suggested for the first time that spontaneous emission of radiation from a nucleus, from a nucleus, from a nucleus, from a nucleus converts it into more stable nuclei। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে রেডিয়েশন এমিশন বার করতে গেলে এই সোডি এটা কিন্তু প্রথম বলেছে। তাহলে আমাদের এখান থেকে আমাদের মেনলি মনে রাখতে হবে হেনরি বেকারেল 1896 সালে রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার করে, উনি করেন ইউরেনিয়ামের উপরে, পরে মাদাম কুরি, পিয়ের কুরি এবং সিমরিত এরা কিন্তু রেডিয়ামের উপরে করে। আর যে 40টা টোটাল এরকম আইসোটোপ পাওয়া যায় যেগুলো রেডিও অ্যাক্টিভিটি, রেডিয়াম ইজ মোস্ট পাওয়ারফুল রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট দ্যাট ইজ ডিসকভার্ড বাই দ্য মাদাম কুরি। টার্ম রেডিও অ্যাক্টিভিটি টার্মটা কিন্তু মাদাম কুরি দিয়েছে। নেক্সট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রেডিও অ্যাক্টিভিটি অফ এ সাবস্টেন্স ইজ মেজার্ড বাই, এটা কার মাধ্যমে মেজার্ড করা যায়? মেজার্ড বাই অ্যান ইনস্ট্রুমেন্ট কল্ড হচ্ছে জিগার মুলার কাউন্টার। যেটাকে হয় জেগার মুলার কাউন্টার, এটা মনে রাখতে হবে, জিগার মুলার কাউন্টার, হুইচ ইজ বেসড অন দ্য আয়োনাইজেশন অফ গ্যাসেস। এটা গ্যাসের উপরে করে ডিপেন্ড করে করা হয় এবং এটাকে রেডিও অ্যাক্টিভিটি মেজার করা হয় জিগার মুলার কাউন্টার, এটা আমাদের মনে রাখতে হবে, জিগার মুলার কাউন্টার। এবং ইট কন্টেইনস 90% অফ আর্গন, 10% অফ ইথাইল অ্যালকোহল ভেপার, ইথাইল অ্যালকোহল ভেপার অ্যাট 3 মিলিমিটার প্রেশার, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে মেজার করা হয় কার মাধ্যমে? জিগার মুলার কাউন্টার, এটা আমাদের কোশ্চেন আসতে পারে। এবং এটা এর মধ্যে কি কি থাকে? 90% আর্গন থাকে, 10% ইথাইল অ্যালকোহল থাকে এবং ইথাইল অ্যালকোহলের ভেপার এবং অ্যাট 3 মিলিমিটার প্রেশার। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো প্রপার্টি অফ আলফা রেজ। যখন রেডিও অ্যাক্টিভিটি হয় তখন আলফা, বিটা এবং গামা এই ধরনের কতগুলো রেজ বেরোয়। এটা আলফা, বিটা এবং এটা হচ্ছে গামা হবে, এটাকে ঠিক করতে হবে। তাহলে আমরা ছিলাম যে আলফা রেজ, যেটা বলছি যে প্রপার্টিজ অফ দ্য আলফা রেজ। আলফা নিউক্লিয়ার ডিপোজিটিভ, এই আলফা নিউক্লিয়ারটা হচ্ছে ডিপোজিটিভ হিলিয়াম আয়ন। হিলিয়াম আয়ন হচ্ছে He, হিলিয়াম আয়ন হচ্ছে হিলিয়াম হিলিয়াম আয়ন না, হিলিয়ামকে আমরা এইভাবে লিখি, হিলিয়াম 2 4। 2 মানে হচ্ছে এটা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এবং 4 হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে নিউট্রন এবং প্রোটন সংখ্যা। সাধারণত এখানে যতগুলো প্রোটন থাকে, সাধারণ স্টেবল প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, আর এটা ভর সংখ্যা, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে হিলিয়াম আলফা হচ্ছে হিলিয়াম, আলফা হচ্ছে হিলিয়ামের অণু 2 এবং 4। তাহলে পেনিট্রেটিং পাওয়ার এর কেমন? পেনিট্রেটিং পাওয়ার আলফা, বিটা এবং গামার মধ্যে সবথেকে কম। রিফ্লেক্টেড বোথ, এবং ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোকেই কিন্তু এ রিফ্লেক্ট করে, মানে সাড়া দেয়, মানে ও মানে আলফা রেজ কিন্তু ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডকে
অনুভব করতে পারে, মানে বুঝতে পারে, সেই জন্য ডিফ্লেক্ট করে। ব্ল্যাকেন্ড দ্য ফিল্ম টু এ লেসার এক্সটেন্ট, যে একটা ফিল্মকে, যেটা ফটোগ্রাফিক ফিল্ম বলা হয়, ওই ফিল্মকে কিন্তু খুব সামান্য পরিমাণে এটাকে ব্ল্যাকেন করতে পারে। আয়োনাইজিং পাওয়ার কিন্তু সব থেকে বেশি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পেনিট্রেটিং পাওয়ার কম হলে কিন্তু আয়োনাইজিং পাওয়ার এর কিন্তু আলফা কিন্তু বেশি, এটা আমাদের মনে রাখতে হবে। আয়োনাইজিং পাওয়ার দিয়ে অনেক সময় দিয়ে দিতে পারে যে এটাকে সাজাও, তাহলে ও ঠিক উল্টো হবে কিন্তু পেনিট্রেটিং পাওয়ারের থেকে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রপার্টিজ অফ বিটা রেজ। তো বিটা সাধারণত একটা ইলেকট্রনকে বোঝায়, ইলেকট্রনকে বিটা বোঝায়, একটা ইলেকট্রনকেই বিটা বোঝায়। তাহলে ইলেকট্রন এটা মানে ইলেকট্রন, এটা পেনিট্রেটিং পাওয়ার মোর দ্যান দ্য আলফা, আলফার থেকে বেশি। এফেক্ট অফ ফিল্ড, এফেক্ট অফ ফিল্ড হচ্ছে ডিফ্লেক্টেড বাই বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, এটাও কিন্তু দুটোইকেই ই করে, এফেক্ট করে। ব্ল্যাকেন দ্য ফিল্ম টু অ্যান ইন্টারমিডিয়েট এক্সটেন্ট, অর্থাৎ ব্ল্যাকেন করতে পারে ফটোগ্রাফিক প্লেটকে, কিরকম করতে পারে, আলফার থেকে বেশি ভাবে করতে পারে, বিটার গামার থেকে কম ভাবে করতে পারে। আর আয়োনাইজিং পাওয়ার হচ্ছে আলফার থেকে কম, পাওয়ার লেস দ্যান দ্য আলফা, আলফার থেকে আয়োনাইজিং পাওয়ার কম। আচ্ছা, নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে প্রপার্টিজ অফ গামা রেজ। প্রপার্টিজ অফ গামা রেজ যেটা আছে, প্রপার্টিজ অফ গামা রেজ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ভেরি শর্ট ওয়েভলেংথ। তাহলে গামা রেজ কিন্তু অ্যাকচুয়ালি এর কোনো চার্জ নেই, কোনো ইলেকট্রন দেওয়া নেওয়া করে না, ইলেকট্রন প্রোটনের কোনো রকম পরিবর্তনও হবে না। যেটা হয় সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফোটন, এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ভেরি, এটা হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এবং ভেরি শর্ট ওয়েভলেংথ, সব থেকে শর্ট ওয়েভলেংথ বেশি, এই জন্য এর পেনিট্রেটিং পাওয়ারও কিন্তু সব থেকে বেশি হবে। দেখো পেনিট্রেটিং পাওয়ার হচ্ছে ম্যাক্সিমাম ক্যান পাস থ্রু 8 সেন্টিমিটার থিক, পাস করতে পারে। পেনিট্রেটিং পাওয়ার বলতে প্রবেশ করার, অনুভেদ, মানে ভেদ করার ক্ষমতা। তাহলে ভেদ করার ক্ষমতা কার বেশি? গামা রেজ বেশি। গামা রেজের থেকে কম হচ্ছে বিটা, বিটার থেকে কম হচ্ছে আলফা। তাহলে সব থেকে কম হচ্ছে আলফা রেজের কিন্তু পেনিট্রেটিং পাওয়ার, ভেদ করার ক্ষমতা সব থেকে কম। গামা রেজকে দেখো 8 সেন্টিমিটার থিক লেড ব্লককেও কিন্তু লেড বলতে সীসার যে ব্লক, তাকেও কিন্তু ই করতে পারে, ভেদ করতে পারে, এবং 25 সেন্টিমিটার থিক আয়রন শিটকেও ভেদ করে যেতে পারে। ভেরি ভেরি পেনিট্রেটিং পাওয়ার, প্রচুর পেনিট্রেটিং পাওয়ার। নেক্সট হচ্ছে এফেক্ট অফ ফিল্ড। এফেক্ট অফ ফিল্ড, নো ডিফ্লেকশন, যেহেতু এর মধ্যে কোনো ইলেকট্রন প্রোটন কিছুই নেই, এই জন্য এর কোনো ডিফ্লেকশন হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। এফেক্ট অন ফটোগ্রাফিক প্লেট, ফটোগ্রাফিক প্লেটে কিন্তু ব্ল্যাকেন দ্য ফিল্ড টু দ্য ম্যাক্সিমাম এক্সপার্ট, প্রচুর পরিমাণে কিন্তু ব্ল্যাকেন করতে পারে, সব থেকে বেশি এফেক্ট করে ফটোগ্রাফিক প্লেটে গামা রেজ। তারপরে নেক্সট চলে আসবো আয়নাইজিং পাওয়ার। আয়নাইজিং পাওয়ার ঠিক উল্টো বললাম, পেনিট্রেটিং পাওয়ারের ঠিক উল্টো, এটা কিন্তু মিনিমাম সব থেকে আয়নাইজিং পাওয়ার। তারপরে আমরা চলে আসবো নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি। ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে 20। তাহলে 20-কে বলছে ইট ইজ এ ট্র্যাডিশনাল ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি, এটা কিন্তু ট্র্যাডিশনাল ইউনিট, এটা আমাদের মনে রাখতে হবে। সোর্স দ্য অ্যাক্টিভিটি অফ 1 গ্রাম অফ পিওর রেডিয়াম। যাই হোক, এটা হচ্ছে ট্র্যাডিশনাল। যদি আমাদের কোশ্চেন আসে যে এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি, তাহলে কিন্তু আমাদের বেকারেল বলতে হবে, এটাই পরীক্ষায় ম্যাক্সিমাম আসে, যে এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি কি, তাহলে কিন্তু সেটা হবে বেকারেল। বেকারেল হবে কিন্তু এসআই ইউনিট। এবার দেখা গেল 20ও নেই, বেকারেলও নেই, তাহলে কিন্তু অনেক সময় অপশনে রাদারফোর্ড দিয়ে দিতে পারে। রাদারফোর্ড কিন্তু বড় ইউনিট একটা, যে রেডিও অ্যাক্টিভিটি, এটাও কিন্তু একটা রেডিও অ্যাক্টিভিটির বড় ইউনিট। এটা এখানে দেওয়া আছে 10⁶ ডিসেন্টিগ্রেশন পার সেকেন্ড, দরকার নেই। যাই হোক, নেক্সট আমরা চলে আসবো হচ্ছে এফেক্ট অফ এমিশন অন দ্য নিউক্লিয়াস আলফা, বিটা ডিকে অ্যান্ড গামা ডিকে। আলফা ডিকে, বিটা ডিকে অ্যান্ড গামা ডিকে। আচ্ছা, এটা আমি এখানে লিখিনি, কারণ এটা অনেকটা বোঝানোর ব্যাপার আছে, সেই জন্য আমি এখানে লিখিনি। আমি এর আগে বললাম যেটা, যে আলফা যেটা হচ্ছে, আলফা হচ্ছে একটা হিলিয়ামের অণু, যেটা হচ্ছে 2 4 এরকম থাকে। তাহলে কোনো জিনিস থেকে যদি আলফা আলফা যদি, আলফাকে এইভাবে লেখা হয়, আলফা যদি বেরোয়, তাহলে কি হবে? দুটো ওর যে পারমাণবিক সংখ্যা, সেটা কিন্তু কমে যাবে। অর্থাৎ আমরা যদি এরকম করে করি, যে ইউরেনিয়ামের 92
92, 238, 238। তাহলে এখান থেকে যদি আলফা বেরোয় তাহলে কি হবে, 90 থেকে দুটো কমে যাবে, 92 থেকে দুটো কমে যাবে, 90 হয়ে যাবে, এবং 238 থেকে কিন্তু দুটো কমে চারটে কমে যাবে, তাহলে হয়ে যাবে কিন্তু 234। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা এভাবে পরীক্ষায় আসে যে এখান থেকে একটা সংখ্যা এভাবে দিয়ে দিবে, ইউরেনিয়াম 92, 238, বলবে যে এখান থেকে যদি আলফা একটি একটি আলফা কণা বেরোয় তাহলে কত হবে, প্রোডাক্টটার কি দাঁড়াবে। তাহলে কিন্তু এরকম করে তাহলে দুটো এখান থেকে দুটো বার করতে হবে, যেটাকে পারমাণবিক সংখ্যা, এখানে প্রোটন বা এটাকে ইলেকট্রন সংখ্যা বলা যায়, এবং এটা হচ্ছে ভর সংখ্যা, এটাও 238টা ভর সংখ্যা। তাহলে এখান থেকে চারটে বেরোবে। এরকম যদি বলা হয় যে 5টি যদি বেরোয়, তাহলে 5টি যদি আলফা বেরোয়, তাহলে 5টি আলফা মানে 5 দুগুণে 10, তাহলে এখান থেকে 10 কমবে, 82 হবে, এবং 5 4 20, এখান থেকে 20 কমবে, 20 মানে এখানে 218 হবে। এভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে আলফা বললাম, এবার হচ্ছে বিটা দিকে। বিটার সংকেতটা এরকম করে লেখা হয়, এরকম করে বিটার সংকেত এরকম করে বেশ বড় করে টেনে তারপরে বিটা, এটা বিটার সংকেত। বিটা হচ্ছে কিছুই না, একটা ইলেকট্রন বিটা। এটা ইলেকট্রন, অর্থাৎ কোনো জায়গা থেকে যদি একটা বিটা বেরোয় তাহলে কিন্তু কি হবে, ওখানে কিন্তু ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন মানে কি, ইলেকট্রন ওখান থেকে কিন্তু এখান থেকে যেরকম এগুলো বেরিয়ে যাচ্ছে, তার মানে কি ওখানে কিন্তু পজিটিভ চার্জ হয়ে যাবে। তবে ওখানে কিন্তু পজিটিভ চার্জ, ইলেকট্রন মানে একটা বিটা বেরোনো মানে ওখানে পজিটিভ চার্জ, পরেরটাতে পজিটিভ চার্জ হয়ে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো হচ্ছে গামা রেজ। গামা রেজে আমি বলেছি এর আগে যে গামা রেজে কোনো কিন্তু পারমাণবিক সংখ্যার কোনো চেঞ্জ হবে না। নেক্সট চলে আসবো, দ্য আলটিমেট প্রোডাক্ট অফ দ্য রেডিও অ্যাক্টিভ সিরিজ ইজ সিরিজ ইজ লেড। যে কোনো ম্যাক্সিমাম যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ আছে এবং সেখান থেকে যে প্রোডাক্ট উৎপন্ন হয় সেটা কিন্তু শেষে, সবার শেষে লেড উৎপন্ন হয়, এটা আমাদের মনে রাখতে হবে। আর যেটা নেপচুনিয়াম সিরিজ, এটা এক্সেপশনাল, নেপচুনিয়াম সিরিজের ক্ষেত্রে কিন্তু অ্যাট লাস্ট বিসমাথ তৈরি হয়, এটা আমাদের মনে রাখতে হবে। বিসমাথ নেপচুনিয়াম সিরিজের ক্ষেত্রে, আর ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু লেড তৈরি হয়। নেক্সট আমরা চলে আসবো আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি। দিস কনসেপ্ট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করেছিল বাই আইকুরি। আইকুরি একজন বিজ্ঞানী, এবং জুলিয়েট বলে একজন। তাহলে আইকুরি এবং জুলিয়েট এরা দুজন এটা তৈরি করেছিল, এবং অফ বোম্বার্ডমেন্ট অফ মানে বোম্বার্ডমেন্ট অফ যেটা বলা হচ্ছে যে স্টেবল এলিমেন্ট উইথ হাই এনার্জি আলফা পার্টিকেল। তাহলে আলফা পার্টিকেলের মাধ্যমে যদি হাই এনার্জি আলফা পার্টিকেলের মাধ্যমে যদি কোনো বোম্বার্ডমেন্ট করা হয় বা ধাক্কা দেওয়া হয়, তাহলে কিন্তু আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভ আইসোটোপ পাওয়া যেতে পারে, এবং এটা আবিষ্কার করেছে আইকুরি এবং জুলিয়েট। দ্য ফার্স্ট আর্টিফিশিয়াল ব্রেকডাউন অফ দ্য অ্যাটমিক নিউক্লিয়াস ওয়াজ অ্যাচিভড বাই রাদারফোর্ড। এই ধরনের প্রথম করেছে হচ্ছে রাদারফোর্ড 1919 সালে। হি বোম্বার্ডেড নাইট্রোজেনকে বোম্বার্ড করেছিল উইথ আলফা পার্টিকেল, যেটা আমি বললাম হাই এনার্জি আলফা পার্টিকেল নাইট্রোজেনের উপরে, অবটেইন যা অক্সিজেনের এটাকে এইভাবে লেখা আছে ও, অ্যাকচুয়ালি এটা এরকম হবে দেখতে অনেকটা, আমি যেটা বলছি এখানে যে এটা দেখতে হবে হচ্ছে ও, যেটা অক্সিজেনের আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি O817, এটা হচ্ছে আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। তাহলে এটা কে আবিষ্কার করেছে, কনসেপ্ট ইন্ট্রোডিউস করেছে আইকুরি, কিন্তু এটা ফার্স্ট যে অ্যাচিভ করেছে দেখানোর জন্য বোম্বারম্যান, এটা রাদারফোর্ড করেছে, আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে রেডিও কার্বন ডেটিং। This concept was introduced by atomic scientist of Chicago, প্রফেসর লিব্বি। রেডিও কার্বন ডেটিং যেটা আমরা খুব ব্যবহার করি, যে জীবাশ্ম এবং যেগুলো গাছ বা যে কোনো প্রাণীর যে রক্ত না, মানে যে কোনো প্রাণীর, জীবিত প্রাণীর জীবিত লিভিং বিং এর যদি কোনো বয়স নির্ধারণ করা হয়, তাহলে সেক্ষেত্রে রেডিও কার্বন ডেটিং ব্যবহার করা হয়। C14 আইসোটোপ দেখা হয়, এবং এটা করেছে লিব্বি।
He said that the stable isotopes present in our atmosphere and collides with the cosmic rays, cosmic rays এর সঙ্গে collide করে produce the radio isotopes। এটা আমাদের মনে রাখতে হবে, cosmic rays এর সঙ্গেই কিন্তু collide করে এটা কিন্তু তৈরি হয় রেডিও আইসোটোপ। C14 is one such isotope produced by the collision of atmosphere nitrogen, নাইট্রোজেনের সঙ্গে with high energy neutron। নাইট্রোজেনের সঙ্গে হাই এনার্জি নিউট্রনের যে কলিশন হয় তার ফলে কিন্তু C14 এই ধরনের একটা রেডিও আইসোটোপ বের হয়। এটা তাহলে কে করেছে? লিব্বি করেছে। দ্য র্যাপিড ডিসইন্টিগ্রেশন অফ কার্বন 14 একসঙ্গে হবে C14 জেনারেলি লিমিটস দ্য ডেটিং পিরিয়ড 50,000। আচ্ছা 50,000 বছর পুরাতন যে কোনো কিছুর আমি কার্বন ডেটিং এর মাধ্যমে কিন্তু এটা উদ্ধার করতে পারবো, কিন্তু তার আগের কিন্তু ব্যাপারটা কার্বন ডেটিং এর মাধ্যমে করা যাবে না, এই লিমিটেশনটা আছে। তাহলে মেনলি নাইট্রোজেনের সঙ্গে নিউট্রনের যে কোলাইড এর মাধ্যমে তৈরি হয় এবং এটা করেছে একটা লিব্বি। এরপরে চলে আসবো আরো কয়েক ধরনের ডেটিং আছে, যেরকম হচ্ছে ইউরেনিয়াম ডেটিং। ইউরেনিয়াম ডেটিং হচ্ছে ইট ইজ ইউজড ফর ক্যালকুলেটিং দ্য এজ অফ আর্থ অ্যান্ড রকি মেটেরিয়াল। আর্থ এবং রকি মেটেরিয়ালের যদি এজ বার করতে হয় পৃথিবীর এবং যে কোনো রকি পাথরের, তাহলে ইউরেনিয়াম ডেটিং ব্যবহার করা হয়। পটাশিয়াম ডেটিং কার ক্ষেত্রে ব্যবহার করা হয়? পটাশিয়াম আর্গন মেথড। ইট ইজ ফর ডেটিং মোস্ট অ্যানসিয়েন্ট জিওলজিক্যাল রক। খুব প্রাচীন যদি কোনো জিওলজিক্যাল রকস থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পটাশিয়াম আর্গন মেথডও ব্যবহার করা হয়। তারপরে নেক্সট হচ্ছে রুবিডিয়াম। ইউরেনিয়াম ডেটিংটা মনে রাখো। আচ্ছা রুবিডিয়াম স্ট্রন্টিয়াম মেথড, এটা কিন্তু মেথড অফ ডেটিং ইজ ইউজ ডেট অ্যান্ড এটা হচ্ছে ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক। ইগনিয়াস এবং মেটামরফিক রূপান্তরিত এবং আগ্নেয় ইগনিয়াস আগ্নেয় এবং মেটামরফিক বলতে রূপান্তরিত রক অ্যাজ ওয়েল অ্যাজ লুনার স্যাম্পেল। লুনার বলতে চাঁদের যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে রুবিডিয়াম স্ট্রন্টিয়াম মেথড ব্যবহার করা হয়। আচ্ছা আমরা নেক্সট চলে আসলাম ইউজেস অফ গামা রেজ। ইউজেস অফ গামা রেজ, গামা রেজের কি কি ব্যবহার করা হয়? Gamma rays are used for the disinfection food grains, for preserving foodstuffs. Onion, potato, fruit, fish, etc. can be preserved for long period. তারপরে gamma radiation are also used for treating cancer. Very very important, the gamma radiation emitted by the cobalt 60 can be cancerous, burn cancerous cell, cancer যে কার্সিনোমা ফর্ম করে ক্যান্সারের উপরে, তো সেখানে কিন্তু cobalt 60 যে আইসোটোপ সেটা ব্যবহার করা হয় এবং সেটার জন্য এবং সেখান থেকে যে গামা রে সেটা কিন্তু বার্ন করে দেয়। মেডিকেল ইনস্ট্রুমেন্ট লাইক সিরিঞ্জেস মানে সূচ যেগুলো দেওয়া হয় ইনজেকশন, ব্লাড ট্রান্সফিউশন সেটস, এইসব যেসব মেডিকেল ইনস্ট্রুমেন্টের জন্য ব্যবহার করা হয় সেগুলোকে স্টেরিলাইজ মানে জীবাণুমুক্ত করা হয় বাই গামা রেডিয়েশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দ্য রেডিয়েশন ইনক্রিজেস দ্য হিট রেজিস্ট্যান্স অফ রাবার অ্যান্ড প্লাস্টিক। এই রেডিয়েশনের মাধ্যমে কিন্তু রাবার এবং প্লাস্টিকের যে হিট সহ্য করা, তাপ সহ্য করার ক্ষমতা সেটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়। আচ্ছা এরপরে আমাদের লাস্ট যেটা টপিক সেটা হচ্ছে ইউজেস অফ রেডিও আইসোটোপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ইউজেস অফ রেডিও আইসোটোপ ইন মেডিসিন। রেডিও আইসোটোপস আর ইউজড টু ডায়াগনোজ অ্যান্ড কিওর মেনি ডিজিজ। এক্সাম্পল দেওয়া আছে, দেখো পরপর এক্সাম্পল সুন্দরভাবে দেওয়া আছে, যেরকম আর্সেনিক 74। আর্সেনিক 74 কি করে? ট্রেসার ইজ ইউজড টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ টিউমার্স। কোথাও টিউমার্স ফর্ম করেছে নাকি, কোষের টিউমার্স কিছুই না, কোষের বৃদ্ধি, এবং টিউমারের মধ্যে যদি কার্সিনোমা ফর্ম করে তখন তাকে ক্যান্সার বলা হয়। তো আমাদের আর্সেনিক 74 এর মাধ্যমে দেখা হয় যে এর মধ্যে কোনো টিউমার ফর্ম করেছে নাকি, আর্সেনিক 74 আইসোটোপ এর মাধ্যমে দেখা হয়। তারপর এটা হচ্ছে সোডিয়াম 24। সোডিয়াম 24 এর মাধ্যমে কি দেখা হয়? দে ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ ব্লাড ক্লট। কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোথাও আঘাত লেগেছে, তো সেখানে কোনো ধরনের ব্লাড ক্লট হয়েছে কিনা সেটা সোডিয়াম 24 এর মাধ্যমে কিন্তু ডিটেক্ট করা হয়। আচ্ছা আয়োডিন 131 ইজ ইউজ টু স্টাডি দ্য অ্যাক্টিভিটি অফ থাইরয়েড গ্ল্যান্ডস। আয়োডিন 131 কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডসের যে অ্যাক্টিভিটি কেমন করছে, আমাদের থাইরয়েড গ্ল্যান্ড যেটা আছে তার অ্যাক্টিভিটি কেমন করছে সেটা দেখার জন্য কিন্তু ব্যবহার করা হয় আয়োডিন 131। দ্য এলিমেন্ট অফ Fe59 অর্থাৎ লোহার যে 59 যে আইসোটোপ 59 ইজ ইউজ টু ডিটেকশন দ্য অ্যানিমিয়া, টিউবারকুলোসিস, এইসব ম্যালনিউট্রিশন এইসব কিন্তু দেখা হয়, এটা আমাদের মনে রাখতে হবে। দ্য এলিমেন্ট অফ P32 ইউজড ফর ট্রিটমেন্ট দ্য পলিসাইথেমিয়া, স্কেলিটাল
অর্থাৎ মাথার কোনো স্কেলিটাল বলতে হাড়ের কোনো মেটাস্টিসিস, বোন ডিজিজ, এই ধরনের যদি বোন ডিজিজ কোনো থাকে সেক্ষেত্রে কিন্তু প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এই ক্ষেত্রেও কিন্তু এই P32 ব্যবহার করা হয়। তারপর নেক্সট হচ্ছে রেডিয়াম। রেডিয়াম ইজ ইউজড ফর বার্নিং অ্যান্ড ডিস্ট্রয়িং দ্য ক্যান্সারিয়াস সেল। রেডিয়াম বার্নিং করতে এবং ক্যান্সারিয়াস সেলকে একদম পুড়িয়ে দিতে পারে। আচ্ছা, ইন এগ্রিকালচারে কি কি ব্যবহার হয়? রেডিওঅ্যাক্টিভ ফসফরাস P32 ইজ ইন ফার্টিলাইজার হ্যাজ রিভিলড হাউ ফসফরাস ইজ অ্যাবজর্বড বাই প্ল্যান্টস। এই P32 এর মাধ্যমে কিন্তু দেখা যায় যে কতখানি এগ্রিকালচারে প্ল্যান্টস কতখানি ফসফরাস নিতে পারবে, এটা কিন্তু P34 অণুর মাধ্যমে পাওয়া যায়। তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইন ইন্ডাস্ট্রি রেডিও আইসোটোপ, যেটা ইন্ডাস্ট্রিতে রেডিও আইসোটোপ আর ইউজ ইন ইন্ডাস্ট্রি কিসের জন্য ব্যবহার করা হয়? টু ডিটেক্ট দ্য লিকেজ আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ নিচের দিকে যে আন্ডারগ্রাউন্ডে যে অয়েল পাইপলাইন্স আছে, গ্যাস পাইপলাইন্স আছে, ওয়াটার পাইপস আছে, এই যে পাইপলাইন গুলো আছে তার কোনো লিকেজ হচ্ছে কিনা এটা দেখার জন্য ইন্ডাস্ট্রি। নিউক্লিয়ার যে টপিকটা ম্যাক্সিমামটাই হয়ে গেল, দুটো টপিক বাকি আছে যেটা হচ্ছে ফিউশন এবং ফিশন, এটা আমরা পরের ভিডিওতে দিব। তাহলে আমাদের নিউক্লিয়ার ফোর্স ও রেডিও অ্যাক্টিভিটি এই যে টপিকটা সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আশা করি আমার এই প্রচেষ্টা তোমাদের সকলের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।